ধূমপান মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং and alcohol consumption is injurious to health. It causes cancer. প্রখ্যাত পুলিশ অফিসারের অস্বাভাবিক মৃত্যু সন্দেহের তালিকায় অবিনাশ। সত্যি কি খুনের পেছনে রয়েছে অবিনাশ, নাকি অন্যের অপরাধের দায় নিজের কাঁধে তুলে নিচ্ছে সে? কেই বা সেই প্রকৃত অপরাধী? এই জটিল রহস্যের সমাধান করতে আসছে গোয়েন্দা সব্যসাচী। হন্টেড হিস্ট্রিজের এবারের উপস্থাপনা সুলেখক সুকান্ত দাসের কলমে একটি গোয়েন্দা গল্প, দাবার চালে মাত। গল্পের সূত্রধার আমি দেবজিৎ। গল্পের সমগ্র পরিচালনায় অনন্যা পান। সব্যসাচীর চরিত্রে সুপ্রভাত, অন্যান্য চরিত্রে শুভদীপ, দেবজিৎ, প্রিয়াংশু এবং তমাল। শুরু হচ্ছে দাবার চালে মাত। সকালে ঘুমটা ভাঙতে বুঝতে পারলাম আজ বড্ড তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। সচরাচর এমনটা হয় না, আমি ঘুম থেকে একটু দেরি করেই উঠি। অন্তত 10টা না বাজলে যেন আমার সকালই হয় না। ঘুম থেকে উঠে বিছানায় বসার আগেই গলা তুলে ডাকলাম, মাধবদা, ও মাধবদা, চায়ে জল বসাও। মাধবদা, ও মাধবদা। কি ব্যাপার, মাধবদা সাড়া দিচ্ছে না কেন? কোথাও তো যাওয়ার কথা নয়। ঘড়িতে তাকিয়ে দেখি 9টা বাজে। এই সময় যতদূর সম্ভব মাধবদা একতলার গাছগুলোতে জল দেয়, কিন্তু ওপর থেকে আমার চিৎকারটা শোনার কথা। শুনতে পাচ্ছে না নাকি? কথাটা ভেবে দরজা দিয়ে বেরিয়ে এসে রান্নাঘরের দরজার দিকে চোখ পড়তেই সব কিছু মনে পড়ে গেল। আরে কি ভুলো মন হয়েছে আমার। পরশু দিনই তো মাধবদা তার বাড়িতে গেছে, তার তো ফিরতে বেশ কয়েকদিন লাগবে। আর কি করা যাবে, রাস্তায় গিয়ে চাটা খেয়ে আসতে হবে। সেই মতো ভাবনা চিন্তা করে নিয়ে ব্রাশ করে পোশাক পাল্টে নিচে নেমে ঘরের দরজায় তালা দিয়ে বারান্দাতে বসেছি। এমন সময় দেখতে পেলাম আমাদের বাড়ির দিকে আসছেন মুকুন্দ কাকা। এই সময় এমন হন্তদন্ত হয়ে আমার বাড়ির দিকে এগিয়ে আসাটা আমায় কেমন যেন চিন্তায় ফেলল। এ সময় তো তার এখানে আসার কথা নয়। তাছাড়া তিনি সকালে দোকানে চলে যান। গলা তুলে বললাম, আরে মুকুন্দ কাকা, তুমি? আর এই সময় তুমি এখানে কি করছো? দোকান বন্ধ রেখেছো নাকি? মুকুন্দ কাকা বোধ হয় আমাকেই খুঁজছিল, তাই আমাকে নিচের দিকে দরজা বন্ধ করতে দেখে তাড়াহুড়ো করে এই দিকে এগিয়ে এলো। এখানে বলে রাখি, আমাদের বাড়িটা কিন্তু বেশ বড়। শুধু আমি না, এখানে আমি, আমার সর্বক্ষণের সঙ্গী মাধবদা এবং আমার এক বন্ধু থাকে। আমার সেই বন্ধু একটা বিশেষ কাজে শহরের বাইরে প্রায় মাসখানেক, আর এই সুযোগে মাধবদাও তার দেশের বাড়িতে সপ্তাহখানেকের জন্য ঘুরতে চলে গেছে। তাই আমাকে একাই গোটা বাড়িটা আগলাতে হচ্ছে। মুকুন্দ কাকা সামনের দিকে এগিয়ে এসে উত্তেজিত গলায় বলল, আচ্ছা অভি, এই এই পুলিশের সঙ্গে তোর চেনাশোনা আছে না? না মানে মানে পুলিশের কার সঙ্গে যেন তোর একটা চেনা ছিল শুনেছিলাম। হ্যাঁ, পুলিশের সঙ্গে আমার নয়, আমার বন্ধু সব্যসাচীর ভালো চেনাশোনা রয়েছে। পুলিশের বেশ কয়েকটা কাজে সে সাহায্য করেছিল। কিন্তু কেন, কি হয়েছে? আর তোমার মুখটা অমন ফ্যাকাশে লাগছে কেন? কথাটা মিথ্যে নয়। সব্যসাচী হালদার আমার বন্ধু। প্রাইভেট ডিটেকটিভ হিসেবে সম্প্রতি বেশ নাম ডাক করেছে। পুলিশের বেশ কয়েকটা কাজে এই শহরে এসে অনেকের চোখে পড়েছে। তেমনই একটা ব্যক্তিগত কাজে তাকে মাসখানিকের জন্য শহরের বাইরে যেতে হয়েছে। তবে মুকুন্দ কাকার চোখে মুখের অবস্থা দেখে তাড়াতাড়ি বাইরের দরজাটা খুলে তাকে এনে একতলার একটা ঘরের মধ্যে নিয়ে গিয়ে তাকে বসালাম। বললাম, তোমার চোখ মুখের অবস্থা ভালো লাগছে না গো? আর শরীর খারাপ লাগছে নাকি? কি হয়েছে বলবে তো?
আমার সর্বনাশ হয়ে গেল রে অভি, আমার সর্বনাশ হয়ে গেল। আজ সকালে আমার ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে গেছে। আমি চমকে উঠলাম। মুকুন্দ কাকার ছেলে মানে অবিনাশ? কিন্তু অবিনাশের তো এমন কোনো দোষ আছে বলে শুনিনি যাতে তাকে পুলিশে ধরে নিয়ে যেতে পারে। আমি কিছু বলার আগেই মুকুন্দ কাকা আমার একটা হাত চেপে ধরে বলল, আমার ছেলেটাকে বাঁচা অভি, দয়া করে আমার ছেলেটাকে বাঁচা। ওই ওই বন্ধুকে বলে পুলিশের লোকের সাথে একবার কথা বলিয়ে দে। একবার বিশ্বাস কর, আমার ছেলে খুন করতে পারে না। তুই তো চিনিস, তুই তো অবিনাশকে ছোট থেকে দেখেছিস। তোর কি মনে হয় অবিনাশ কোনো খুন করতে পারে? সকাল সকাল এমন পুলিশ, মুকুন্দ কাকা, খুন দেখে সবকিছু কেমন যেন গুলিয়ে যেতে লাগলো। সঙ্গে সঙ্গে মনে পড়ল সব্যসাচীর বলা একটা কথা। সব্যসাচী মাঝে মাঝে বলে, মাঝে মাঝে অদ্ভুত অবস্থার সামনে পড়লে মাথা গুলিয়ে যেতেই পারে। মনে হবে যেন কিচ্ছু বোঝা যাচ্ছে না, তখন কোনো কিচ্ছু বোঝার চেষ্টা করবি না। তখন একদম শান্তভাবে সমস্ত কিছু মাথার বাইরে রাখার চেষ্টা করবি। তারপর একটা একটা করে পয়েন্টগুলোকে একটু একটু করে বুঝে নিবি। যদি পয়েন্টগুলো বুঝতে বেশি সময় লাগে তা লাগুক, তাতে সমস্যা নেই, কিন্তু একেবারে বুঝতে গেলেই সমস্যা হবে। তুমি একটা কাজ করো, তুমি এখানেই বসো, আমি এক্ষুনি যাচ্ছি আর পাড়ার মোড় থেকে একটু চা নিয়ে আসছি। সকালে কিছু খাওয়া হয়নি, চা খেতে খেতে তোমার সমস্ত কথা শুনছি। একদম চিন্তা করবে না, আমি তো আছি। সব্যসাচীর সঙ্গে কথা বলে পুলিশের সঙ্গে আমি ঠিক কথা বলে নেব, তুমি চিন্তা করো না। সামনে পাড়ার মোড়ে রাজুদার চায়ের দোকান থেকে চা নিয়ে আসতে আসতে রাজুদার মুখে শুনলাম ব্যাপারটা। আরে এই তো অভি, এই এই তোমার সেই গোয়েন্দা বন্ধু কোথায় থাকে শুনেছি? সে নাকি শহরের বাইরে আছে। সে বাইরে গেল আর এমন একটা ব্যাপার ঘটে গেল, শুনেছ তো? আরে তোমাদের পাশে যে মুকুন্দ বাবু, তার ছেলে অবিনাশকে নাকি ভোরবেলা পুলিশে ধরে নিয়ে গেছে। কাল রাত্রে নাকি তাকে খুন করে পালিয়েছে। অবিনাশ খুন করেছে? দূর, এটা হতেই পারে না। অবিনাশের মতো শান্তশিষ্ট ভালো ছেলে খুন করতেই পারে না। তাছাড়া ওর বয়সই বা কত? 19 পেরোলো না এখনো। আরে খুন করার জন্য কি এখন আবার বয়সের প্রয়োজন হয় নাকি? সব সিনেমায় দেখো না, একটু বড় হলেই খুন করার জন্য হাত পা একেবারে নিষ্পিস করতে থাকে। এখন তো লোকজন ভালো নয়। বুঝতে পারলাম। এখানে দাঁড়িয়ে থাকলে রাজুদার কথা শুনে এক্ষুনি হয়তো আরও অনেক কিছু মাথার মধ্যে জটলা পাকাতে শুরু করবে। তাই চা নিয়ে তাড়াতাড়ি গিয়ে ঘরে ঢুকে দেখি মুকুন্দ কাকা ততক্ষণে রীতিমতো ঘামতে শুরু করেছেন। তাকে চা এগিয়ে দিয়ে আমি একটা চায়ের কাপ তুলে নিয়ে লম্বা চুমুক দিয়ে বললাম, একদম প্রথম থেকে বলবে, কোনো কিছু বাদ দেবে না। তুমি যতটুকু জানো সেটুকু বলবে, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আমার উপরে ভরসা রাখো। অবিনাশের যদি কোনো দোষ না থাকে তাহলে ওর কিচ্ছু হবে না। আজ পুলিশে তুলে নিয়ে গেছে, আজকের মধ্যেই কোনো কিছু করবে না। পুলিশের কোনো অপরাধের সাক্ষ্য প্রমাণ জোগাড় করতে এখানে অনেকটা সময় লাগে। তুই তো জানিস অবিনাশের মা মারা যাওয়ার পর ছেলেটাকে মানুষ করব বলে আর নতুন করে বিয়ে করিনি। বাড়িতে মোক্ষদা পিসিকে এনে রেখেছিলাম যাতে যাতে অবিনাশকে দেখাশোনা করতে পারে। মোক্ষদা পিসি তো সারা দিন ঠাকুর দেবতা নিয়ে ব্যস্ত থাকে, তবে তার মধ্যেও অবিনাশকে যেটুকু দেখাশোনা করেছে তা কিন্তু নেহাত কম নয়। অবিনাশের বয়স মাত্র 19 বছর হয়েছে, তবে অবিনাশ কিন্তু খুব শান্ত। কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলে না। খুন তো দূরের কথা, কারোর সঙ্গে ঝগড়াঝাটি কিংবা মারামারির কথা পর্যন্ত আজ পর্যন্ত শুনিনি। তবে হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে ওই পাশের পাড়ায় তার এক বন্ধুর বাড়িতে দাবা খেলতে যাওয়ার শখ হয়েছিল। কি যেন নাম তার বন্ধুর, হ্যাঁ, নীলাঞ্জন চক্রবর্তী। ছেলেটি নাকি আমাদের স্টেটের হয়েও দাবা কম্পিটিশনে একবার নেমেছিল। দাবা খেলার শখ অবিনাশের যে
অনেকদিন ধরেই আছে, তা তো তুই ভালো করেই জানিস। তা আবার জানবো না? আজ পর্যন্ত 5-6 বার ওর সাথে দাবা খেলতে বসেছি, একবারও জিততে পারিনি। আমায় কাল 9টা নাগাদ ফোন করে বলেছিল আর একটু সময় লাগবে। আমি দোকান বন্ধ করে যেন বাড়িতে চলে আসি। বাড়িতে এসে যেন একটা ফোন করি। বাড়িতে এসে যখন ফোন করলাম তখনও বলল বেরিয়ে পড়েছে। পাশের পাড়া থেকে এখানে আসতে বেশি সময় লাগার কথা নয়, কিন্তু ওর ফিরতে কিন্তু অনেকটা সময় লেগে গিয়েছিল। জিজ্ঞাসা করতেই বলল, আসলে রাস্তায় একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিল, তাই আর কি একটু দেরি হয়ে গেল। এখানে আমি মুকুন্দ কাকাকে একবার থামিয়ে বললাম, আচ্ছা, যখন অবিনাশ বাড়ি ফিরেছিল তখন অবিনাশের মধ্যে কোনো কিছুর পরিবর্তন লক্ষ্য করেছিলে? আরে যখন অবিনাশ বাড়ি ফিরেছে তখন তো আমার সঙ্গে মুখোমুখি দেখা হয়নি। আমি তখন বাথরুমে। ও এসেছে, ঢুকেছে, মুখ্যতা পিসির সঙ্গে কথা বলে ঘরে গিয়ে চলে গেছে। আমি যখন তার সঙ্গে কথা বলেছি তখন সে নিজের বিছানায়। বলল বন্ধুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছে, তাই খাবে না। কিন্তু আমার কেমন যেন মনে হলো ছেলেটার মুখটা কেমন যেন শুকনো লাগছে। ভাবলাম মনে হয় শরীর খারাপ, তাই এগিয়ে গিয়ে তার কপালে হাত দিয়ে দেখলাম, না, তেমন কিছুই নেই। তাড়াতাড়ি নিজের ঘরের দরজা বন্ধ করে আলো নিভিয়ে শুয়ে পড়েছিল। তার মানে কাল কিছু একটা হয়েছিল যেটা অবিনাশ তোমায় বলেনি, কিংবা মোক্ষম পিসিকেও বলেনি। এই তো আমি তখন সবে ঘুম থেকে উঠেছি। দরজা ধাক্কা শুনে বাইরে বেরিয়ে দেখি পুলিশ বলল কাল রাতে নাকি অবিনাশ একটা খুন করেছে। যদিও খুন করতে তাকে কেউ দেখেনি, তবে যেখানে খুন হয়েছে সেখান থেকে অবিনাশকে নাকি একজন ফলো করেছে। সে দেখেছে স্পষ্টভাবে অবিনাশকে, এবং অবিনাশকে সে ভালোভাবেই চেনে। ব্যাপারটা বড্ড জটিল। খুনের জায়গায় কেউ যখন অবিনাশকে এত স্পষ্টভাবে রাতের বেলায় দেখেছে, তার মানে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি একবার সব্যসাচীর সঙ্গে কথা বলি, তারপর পুলিশের কাছে গিয়ে দেখছি কোন থানায় আছে। পশ্চিমপাড়া থানায়। ইন্টারেস্টিং কেস। আমি শহরে থাকলে ভালোই হতো, কিন্তু যখন আমি সেখানে নেই তখন আর কি করা যাবে। এদিকেও জটিল একটা ব্যাপার হয়েছে। যার ডাকে আমি এখানে এসেছি তার বাড়ি থেকে তার একটা দামি হার চুরি হয়েছে। সেই হারের দাম সব থেকে কম করে হলেও তা 20 লাখ টাকা। আর শুধু তাই নয়, তার সঙ্গেই বাড়ির একটা ইতিহাস জড়িয়ে রয়েছে। বলিস কি? তারপর তোর তদন্তের কিছু খুঁজে পেলি? এখনো কিছু খুঁজে পাইনি, তবে বাড়িতে 3 জনকে সন্দেহ হচ্ছে। 3 জনের মধ্যে কেউ একজন কাজটা করে থাকলেও থাকতে পারে। তাদের মোটিভ বা তাদের সময় সুযোগ দুটোই ছিল, কিন্তু সমস্যা হলো পুলিশ আগেই এসে গোটা বাড়িটা তল্লাশি করে ফেলেছে। বাড়ির মধ্যে কোথাও জিনিসটা নেই। এই 3 জনের উপরেও নজর রাখতে হবে। তাছাড়া বাড়ির কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা এখনো বাকি আছে। বিশাল বড় বাড়ি, 3 তলার, প্রত্যেক তলায় কম করে হলেও 10টা করে ঘর। আমি মনে করতাম আমাদের বাড়িটা বেশ বড়, 1 তলায় 2 তলায় 5টা করে ঘর, তাছাড়া ছোট ছোট একটা শেষের দিকের বসার ঘর। কিন্তু সব্যসাচীর কথায় সেটা কেমন যেন চাপা পড়ে গেল। তবে আমাদের বাড়িটা যে বেশ পুরনো সেটা বলতেই হয়। কথায় কথায় কেসের ব্যাপারে আরও কিছু বলল সব্যসাচী। তারপরে আমায় বলল, একটা কাজ কর, প্রথমে অবিনাশের সঙ্গে গিয়ে দেখা কর পশ্চিমপাড়া থানায়। সেখানে থানায় থাকবেন মিস্টার হালদার, তুই তাকে গিয়ে আমার কথা বল। তাছাড়া তোর তো মনে আছে আমার সঙ্গে একবার ওখানে গিয়েছিলি তুই গিয়ে হালদারের সঙ্গে কথা বলে দেখ, আর তারপর কি হয় আমায় জানা। ফোনটা নামিয়ে রেখে বসে বসে ভাবলাম, প্রথমে মিস্টার হালদারের সাথে কেসের ব্যাপারে কথা বলি, তারপর না হয় অবিনাশের কাছ থেকে জেনে নেব সেদিন রাতের বেলা ঠিক কী হয়েছিল। সেই মতো সোজা গিয়ে পৌঁছলাম পশ্চিমপাড়া থানায়। মিস্টার হালদার কিন্তু আমায় দেখে চিনতে পারলেন। বললেন, হ্যাঁ, আরে আপনি যে, অনেকদিন পর দেখা হলো।
তো আপনার সেই বন্ধুটি কোথায়? সে তো শহরের বাইরে আছে, একটা প্রাইভেট কেস হাতে নিয়েছে। একটা প্রয়োজনে আপনার কাছে এলাম। আজ সকালে আপনি ওই মুকুন্দ হালদার নামের একজনের বাড়ি থেকে অবিনাশ হালদারকে ধরে এনেছেন। একটা খুনের কেস আছে, কিন্তু আর বলবেন না, ছেলেটা বড্ড একগুঁয়ে, একদম মুখ খুলতে চাইছে না, কোনো কথাই বলতে চাইছে না। এদিকে তাকে ওই সময় ওইখানে দেখা গেছে। তাছাড়া আমাদের কাছে অন্য কোনো প্রমাণ নেই, কিন্তু দেখা যখন গেছে হতে পারে সে অপরাধের সঙ্গে যুক্ত রয়েছে। কিন্তু ও মুখ না খুললে তো আমরা কিছু করতে পারছি না। এরপর যদি আবার একটু জোর জবরদস্তি করি, তখন আমার পাবলিক বলবে পুলিশের উপরে বদনাম শুরু করবে। না না, জোর জবরদস্তি করার প্রয়োজন নেই। তবে আমার মনে হয় অবিনাশ এই সমস্ত কিছুর সঙ্গে জড়িয়ে নেই। দেখুন, যে লোকটি মারা গেছেন তিনি একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, তো বুঝতেই পারছেন ব্যাপারটা কত জটিল। ওই সময় ছেলেটা ওখানে কি করছিল সেই ব্যাপারটা বললেই কিন্তু আমরা কিছু একটা ভাবতে পারি। অবিনাশ সত্যিই কিছু বলছে না, কিন্তু অবিনাশ যে এরকম নয়। আচ্ছা, আপনার যদি পারমিশন থাকে, তাহলে আমি একবার অবিনাশের সঙ্গে। কথা বলুন। আপনাকে অবশ্যই বিশ্বাস করতে পারি, আপনি সব্যসাচী বাবুর পরিচিত। তবে ছেলেটা কোনো কথা না বললে কিন্তু সেটা ওর পক্ষেই সমস্যা হয়ে দাঁড়াবে। বুঝতেই তো পারছেন, অপরাধীর মুখ থেকে কোনো কথা না শোনা মানে অপরাধটা যে সেই করেছে এটাই কিন্তু মেনে নেওয়া দাঁড়ায়। হালদারের মুখে কথাগুলো শুনে আমি এগিয়ে গেলাম। থানার একপাশে একটা লোহার গড়াদের ওপাশে দেয়ালে হেলান দিয়ে চুপ করে বসে আছে অবিনাশ। জানি তার কোনো রকম সাক্ষ্য প্রমাণের অভাবে, শুধুমাত্র প্রত্যক্ষদর্শী যে ওই সময় অবিনাশকে সেখানে দেখেছিল, তবে খুন করতে দেখেনি, সেভাবে তাকে রাখা যায় না। তবে মিস্টার হালদার আমার পরিচিত। আমি জানি ভদ্রলোক অন্যদের মতো নয়। অপরাধ প্রমাণ না হলে তিনি অপরাধের উপর কোনো রকম জোর জবরদস্তি করেন না। এগিয়ে গিয়ে ডাকতেই অবিনাশ মুখ তুলে তাকালো। সঙ্গে সঙ্গে তার মুখে একটা হাসি ফুটে উঠল। গড়াদের ওপরে দুটো হাত রেখে সে কিছু একটা বলতে গিয়েও হঠাৎ করে যেন নিজেকে সামলে নিল। তারপর আবার গড়ার থেকে হাত সরিয়ে দেয়ালে হেলান দিয়ে সামনের দিকে তাকিয়ে রইল। কি বোকামি হচ্ছে এটা? কেন এমন করছিস? আমি জানি তুই খুন করতে পারিস না। সত্যি কথা বল, ওই সময় তুই ওখানে কি করতে গিয়েছিলি? আর যদি অন্য কোনো ব্যাপার থাকে তাহলে সেটাও বল। আমার মনে হয় তুই কিছু দেখতে পেয়েছিলি, না হলে তুই ওখান থেকে ওই সময় ফিরছিলি শুধু, আর তাতেই এমন একটা। আমি খুন করেছি ওই লোকটাকে, আমি খুন করেছি, আমি নিজের হাতে খুন করেছি। দেখ, তাতে কিন্তু ফল মারাত্মক হতে পারে। তুই বুঝতে পারছিস না তোর একটা কথা যে কত বড়ভাবে কাজ করতে পারে। তুই একবার ভাব, তোর বাবা আজ সকালে পাগলের মতো আমার কাছে ছুটে এসেছিল। এই মুহূর্তে সব্যসাচী এখানে নেই, না হলে সব্যসাচীকে আমি সমস্ত ব্যাপারটা দেখতে বলতাম। কিন্তু বুঝতে পারছিস আমি একা, সবকিছু আমাকে একাই দেখতে হচ্ছে। যদি আমাকে সাহায্য না করিস তাহলে কি করে হবে? বললাম তো আমি খুন করেছি লোকটাকে। লোকটার উপর আমার অনেক রাগ ছিল, আর কারণটা অবশ্য ছিল একটা, সেটা এখন বলা যাবে না। তবে শুধু শুধু কাউকে জেরা করে কোনো লাভ নেই। আমি অবাক হয়ে অবিনাশের মুখের দিকে তাকালাম। তার মুখটা কেমন যেন শক্ত হয়ে গেছে। শান্ত ও স্থির এই ছেলেটার কঠিন মুখের দিকে তাকিয়ে আমি অবাক হলাম। এই অবিনাশকে আমি এর আগে দেখিনি। কি বলবো বুঝতে পারছিলাম না। আরও কয়েকবার অবিনাশের কাছ থেকে কথা বার করার চেষ্টা করলাম, কিন্তু অবিনাশের সেই একটা কথা ছাড়া অন্য কিছুই বলল না। যখন চলে আসছি তখন বলল, সময় নষ্ট করে লাভ নেই। আমাকে আমাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো অভিমন্যুদা, না হলে অনেক দেরি হয়ে যাবে। হালদারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে আমি বাইরে বেরিয়ে এলাম। কিছুই বুঝতে পারছিলাম না। অবিনাশ যদি এমনভাবে মিথ্যে কথা বলতে থাকে তাহলে তো আদৌ আমার কিছু করা সম্ভব নয়। এবার যদি মিস্টার হালদার কিংবা পুলিশের অন্য কেউ তার মুখে স্বীকারোক্তি শুনতে পায় তাহলে তো তাকেই চালান করে দেবে অপরাধী বলে। অবিনাশ বুঝতে পারছে না, নাকি বুঝতে পেরেও কোনো কারণে সমস্ত কিছু আড়াল করতে চাইছে।
ফেরার পথেই আবার সব্যসাচীকে ফোন করলাম। অপর প্রান্তে সব্যসাচী সমস্ত কথা শুনে বলল, ওই লোকটার ব্যাপারে খোঁজ নে। যে লোকটার কথা হচ্ছে, মানে যে খুন হয়েছে, তার সঙ্গে অবিনাশের কোনো সম্পর্ক ছিল কিনা। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কোনো মোটিভ ছাড়া কেউ কাউকে খুন করতে পারে না। এছাড়া অবিনাশকে আমিও চিনি। অবিনাশের মতো একটা শান্ত গুড বয় এইভাবে কাউকে খুন করবে না। নিশ্চয়ই কোনো একটা বড় মোটিভ আছে। আরে তুই বিশ্বাস করছিস অবিনাশ খুন করেছে? আমি বলছি অবিনাশ খুন করেনি। আমরা তো অনেক অপরাধের পেছনে ধাওয়া করছি। অবিনাশের চোখের দিকে তাকিয়ে আমার মনে হয়েছিল অবিনাশ খুনটা করতে পারে না। নিশ্চয়ই কিছু একটা আড়াল করছে আমাদের থেকে। তোর কথা যদি সত্যি হয়, তাহলে নিশ্চয়ই অবিনাশ যেটা আড়াল করছে আমাদের কাছ থেকে, সেটা অন্য কিছু নয়। অবশ্যই অবিনাশ কাউকে বাঁচাতে চাইছে। খুনটা যে করেছে তাকে নিশ্চয়ই অবিনাশ দেখেছে। কথাটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সব্যসাচী মোবাইলের অপর প্রান্তে আছে, তা না হলে হয়তো বুঝতে পারত। কথাটা ভেবেছি, এমন সময় সব্যসাচী বলল, অবাক হয়ে যাস না, ক্যালকুলেশন সেটাই বলছে। অবিনাশ খুন করতে পারে না। যদি সেটাই সত্যি হয়, তাহলে খুনটা অন্য কেউ করেছে। অথচ সেই সময় অবিনাশকে সেইখানে দেখা গেছে 1 মিনিটের জন্যে হলেও। পুলিশের কাছে যে সাক্ষী দিয়েছে, অর্থাৎ অবিনাশকে যে দেখেছে, তার সঙ্গে একবার কথা বল। তার সঙ্গে সঙ্গে যে মারা গেছে তার বাড়ির লোকের সঙ্গে যদি সম্ভব হয়, একবার কথা বল। বেশ কয়েকটা তথ্য খুঁজে বার করা দরকার যে সেদিন রাতে, মানে যেদিন খুনটা হয়, ওই এলাকায় কিংবা আশেপাশে কি কি ঘটনা ঘটেছিল। আর তুই একা সমস্তটা খুঁজে বার করতে পারবি তো? আমি মিস্টার হালদারকে বলতাম, কিন্তু বুঝতেই পারছিস ব্যাপারটা। বুঝতে পারলাম মিস্টার হালদারকে সাহায্য করতে সব্যসাচী বলতে চাইছে না, কারণ মিস্টার হালদার এমনিতেই অবিনাশকে গ্রেফতার করেছে। এখন যদি তাকেই এই কেসে সাহায্য করতে বলা হয়, তাহলে ব্যাপারটা নিরপেক্ষ হবে না। তাই আমি বললাম, আমার উপর একটু ভরসা রাখ, একটু সময় লাগবে। তবে তুই পারলে একবার মিস্টার হালদারের সঙ্গে কথা বলে নে, যেন কয়েকটা দিন সময় না নিয়ে কিছু অ্যাড যেন না করে। আর অবিনাশ কিন্তু বারবার বলছে সে খুনটা করেছে। আচ্ছা বেশ, আমি মিস্টার হালদারের সঙ্গে কথা বলে নিচ্ছি। তবে খুন যখন একটা রিটায়ার পুলিশ অফিসারের, তখন পুলিশ কিন্তু বেশি দিন ব্যাপারটাকে এইভাবে ফেলে রাখতে পারবে না। তাই খুব সাবধান, যা করার তাড়াতাড়ি করতে হবে। পরদিন সকালেই খোঁজ খবর করতে গিয়ে পৌঁছলাম সেখানে যেখানে খুনটা হয়েছে, এবং এর আগে হালদারের সঙ্গে কথা বলে খুনের ব্যাপারে বেশ কিছুটা ফোনে জেনে নিয়েছিলাম। খুনটা হয়েছে রাত্রের দিকে, প্রায় 10টা নাগাদ। যিনি খুন হয়েছেন তার নাম বিক্রম চক্রবর্তী। ভদ্রলোক রাতের বেলা তার বাড়ির দোতলার ব্যালকনির কাছে বসে থাকতেন এবং সেদিনও তাই ছিলেন। সেই সময় কেউ তাকে দোতলার ব্যালকনি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। ভদ্রলোক চিৎকার করেছিলেন। তার চিৎকার শুনে পাশের বাড়ির একজন পিছনের দিকে জানলা খুলে এদিকে দেখেন। তখন তিনি দেখতে পান রাস্তার কাছে বিক্রম চক্রবর্তী পড়ে আছেন এবং কেউ একজন ছুটতে ছুটতে সামনের দিকে চলে যাচ্ছে। যে ছুটতে ছুটতে সামনের দিকে চলে যাচ্ছিল তার পরনে ছিল লাল রঙের একটা শার্ট আর কালো রঙের একটা প্যান্ট, যেটা লোকটা উপর থেকে দেখতে পায়। এবং শুধু তাই নয়, গলির বাঁধ ঘোরার সময় একবার সে মুখ তুলে তাকিয়েছিল। তখন ল্যাম্পপোস্টের আলো তার মুখে গিয়ে পড়ে। তাতেই অবিনাশ বলে লোকটাকে কিন্তু সে চিনতে পারে। হালদারের কাছ থেকে এইটুকু জানা গিয়েছিল। আমি সেই লোকটির বাড়িতে গিয়ে পৌঁছলাম যে এই সমস্ত ব্যাপারটা দেখেছিল। তার নাম বিনয় চক্রবর্তী। তিনি আমায় কিন্তু প্রথমে পাত্তা দিলেন না, বললেন, পুলিশকে আমার যা বলার ছিল আমি তাকে সরাসরি বলে দিয়েছি। তুমি কে? তোমাকে এইসব কথা বলবো কেন? দেখুন, আপনার কথার উপর ভিত্তি করেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। এখন যদি কোনো কারণে দেখা যায় অবিনাশ খুনের সঙ্গে জড়িত নয় এবং আপনার মিথ্যা সাক্ষ্যের জন্য তার সমস্যা হচ্ছে, তখন আশা করি অবিনাশ এবং তার বাবা আপনার বিরুদ্ধে মানহানির মামলা করবে। তখন সেই সমস্যা সামলানোর জন্য কিন্তু আপনাকে আবার পুলিশের কাছে দৌড়াতে হবে। এই কথায় ভদ্রলোক যেন খানিকটা ভয়েতেই আমাকে তার বাড়িতে ঢুকতে দিয়েছিলেন। বিনয়বাবুর স্ত্রী এবং তার একটি ছেলে আছে। ছেলে কোথায় যেন একটা চাকরি করে, আর সেসব বিষয়ে আমি গেলাম না। বিনয়বাবুর স্ত্রী আমায় চায়ের অফার করতেই আমি সেটা নাকচ করে দিলাম।
আমরা সোজা গিয়ে পৌঁছলাম সেই ঘরের জানলার কাছে যেখান থেকে বিনয়বাবু সমস্ত কিছু দেখেছিলেন। এই এই হলো সেই জানলাটা, ভালো করে তাকিয়ে দেখুন। এখান থেকে তাকালে কিন্তু পাশের রাস্তার ও পাশের ওই দোতলা বাড়িটা দেখা যায়, এবং এবং ওই রাস্তাটা ওইখান থেকে পথটা এক পাশে বেঁকে চলে গেছে, ওই দিকটাও কিন্তু ভালোভাবেই দেখা যায়। আপনি ঠিক কি দেখেছিলেন? মানে পুলিশের কাছে আমি শুনেছি, তো আপনার কাছে শুনতে চাইছি। সেদিন তখন কটা হবে, যতদূর মনে পড়ে 10টা, কারণ 10টার একটু আগেই খাওয়া দাওয়া সেরে নিয়ে টিভিতে একটা প্রোগ্রাম হয়, সেইটা দেখার জন্য আমি এইখানে বসে, আর পাশের ঘরে আমার স্ত্রী বাসনপত্র গুছিয়ে কাজকর্ম সেরে ওই 10:30 নাগাদ ঘরে আসে। ছেলে থাকে একতলায়, একতলাটা তার জন্য খোলাই থাকে। ছেলের ফিরতে ফিরতে অনেক দেরি হয়। ছেলে ফিরলে তখন আমার স্ত্রী নিচে নেমে যায়, আমি আর নামি না। কোনো কোনো সময় ঘুমিয়ে পড়ি, জেগে টিভি দেখি। কাল এসে বসে টিভিটা সবে চালিয়েছি, এমন সময় বাইরে থেকে একটা চিৎকার শুনতে পেলাম। কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। প্রথমে চিৎকারটা শুনে কিছু মনে না করলেও পড়ে যাওয়ার শব্দ শুনেই যেন চমকে উঠলাম। মনে হলো এই বাইরের দিকে শব্দটা হলো। সঙ্গে সঙ্গে জানলাটা খুললাম। প্রথমে তো কিছুই দেখা যায় না, তারপর দেখি কে যেন ছুটতে ছুটতে ওই দিকটায় চলে যাচ্ছে। ওই মোড়ের কাছে গিয়ে এসে একবার পেছনের দিকে তাকিয়ে দেখলো, আর তখনই আমি তার মুখের দিকে তাকালাম। ছেলেটাকে এই দিকে কয়েকবার দেখেছি। নীলু, ওই যে নীলু মানে নীলাঞ্জন চক্রবর্তী, তার বাড়িতেই বোধহয় আসে। নীলাঞ্জনের বাবা বিপিন চক্রবর্তী আমার চেনা। বিপিনদের বাড়ি ওই পাশের বাড়িটাই। যাই হোক, নিচে তাকিয়ে দেখি কে যেন পড়ে রয়েছে। আমি তো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে গেলাম। বেরিয়ে এসে স্ত্রীকে বলতেই পুলিশকে ফোন করতে বলল। পুলিশকে ফোন করতে সাথে সাথেই পুলিশ এসে পড়েছে। তারপর তাদের সমস্ত কথা বলতে ওরা রাতের বেলায় যাচ্ছিল, কিন্তু আমি ছেলেটার নামটা সঠিক মনে করতে পারছিলাম না। এমনকি নীলাঞ্জনের সঙ্গে যে তার চেনাশোনা রয়েছে এই কথাটাও তখন আমার মনে পড়ছিল না। একটু ভুলো মনের অভ্যেস তো। ভুলো মনের অভ্যাস আছে, অথচ আপনি স্পষ্টভাবে ওই ল্যাম্পের আলোয় অবিনাশের মুখটা দেখতে পেয়েছিলেন এবং সেটা ঠিকই পুলিশকে বলতে পেরেছিলেন। তবে যদি আপনি মিথ্যা কথা না বলেন তাহলে ব্যাপারটা কোথাও গন্ডগোল হয়েছে। কোথাও গন্ডগোল নেই মশাই, ওই ছেলেটাই নিশ্চয়ই কিছু করেছে। আচ্ছা, খুনটা তো হয়েছে উপর থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, কিন্তু আপনি যখন শব্দটা শুনতে পেয়েছেন তখনই কি ছেলেটাকে ওখান থেকে দৌড়াতে দেখেছেন? শব্দ পেয়েই তো আমি জানলা খুলেছি, দরজা খুলেছি। এবার আপনি বলুন, ছেলেটা যদি এসব ব্যাপারে কিছু নাই জানে তাহলে ওই সময় সে এমনভাবে দৌড়াতে দৌড়াতে ওই দিকে চলে গেলটা কেন? হ্যাঁ, প্রথমে জানলা বন্ধ করেছি, তারপর আমার স্ত্রীকে ডেকেছি। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ভদ্রলোক যে মিথ্যে বলছেন না তা প্রমাণ করে দিলেন তার স্ত্রী। তিনিও প্রায় একই রকমই কথা বললেন এবং ভদ্রলোকের ছেলের সঙ্গেও মোবাইলে কথা হলো, সেও একই কথা বলল। তবে তার ফিরতে একটু দেরি হয়েছিল, সে এসে বাবার কাছে সমস্ত কথা শুনেছিল। বিপিনবাবুর বাড়ি থেকে বেরিয়ে গেলাম নীলাঞ্জন চক্রবর্তীর বাড়িতে। যে দোতলার বাড়িটায় ভদ্রলোক খুন হয়েছে নিচের তলায় ভাড়াটে থাকে, তবে তারা কাল রাত্রে বাড়ি ছিল না। পাশের বাড়িটা নীলাঞ্জন চক্রবর্তীর এবং তার বাবা বিপিন চক্রবর্তী এবং তার সঙ্গে তার মা কমলা চক্রবর্তী থাকেন। আমি গিয়ে পৌঁছতেই বিপিন চক্রবর্তী কিন্তু আমার পরিচয় পেয়ে বেশ ভয়ের সাথে বললেন, বিশ্বাস করুন, এইসব ব্যাপারে সত্যি আমরা কিছু জানি না। ছেলেটা আমার ছেলের সাথে বারবার খেলতে আসতো, সে কথা সত্যি, কিন্তু আমি তো তখন বাড়িতে ছিলাম না। আমার ফিরতে প্রায় 10:30 বেজে যায় প্রতিদিন। ওর মাও ছিল রান্নাঘরে, আর সে এসে এসব কিছুই দেখেনি।
নীলু তো বলছে অবিনাশ তার সঙ্গে দাবা খেলে 10টার একটু আগেই বেরিয়ে গেছিল। নীলু, তোমার সঙ্গে আমি একটু আলাদা করে কথা বলতে চাই। তোমার কোনো আপত্তি নেই তো? নীলাঞ্জন চক্রবর্তী অর্থাৎ নীলু, চোখে ভারী পাওয়ারের চশমা, রোগা চেহারা, অবিনাশের বন্ধু অর্থাৎ সমবয়সী হলেও তাকে অবিনাশের চেয়ে একটু ছোট বলেই মনে হয়। একবার বাবা মায়ের দিকে তাকিয়ে সম্মতি জানাতেই আমি আর নীলু তার ঘরে গিয়ে বসলাম। দাবা খেলতে তোমার খুব ভালো লাগে, তাই না? ভালো লাগে। আমি ছোট থেকে দাবা খেলছি। আমি বছরখানেক আগে একটা কম্পিটিশনে গিয়েছিলাম, যদিও কিছু হতে পারিনি, তবে বাবা বলেছে তাতে কিচ্ছু যায় আসে না। আমি যে কম্পিটিশনে ছিলাম ওটাই অনেক বড় ব্যাপার। দেখলাম ছেলেটা শান্ত প্রকৃতির, মাথা নিচু করে চুপচাপ বলছে। কথা বলার সময় বিছানার একপাশে রাখা একটা জিগস পাজল নিয়ে নিজের মতো মিলিয়ে চলেছে। ঘরের ভেতরে ছড়িয়ে রাখা বিভিন্ন বিশ্ব চ্যাম্পিয়ন দাবারুদের ছবি এবং তার একপাশে ছোট করে নীলাঞ্জনের নিজের ছবিও রয়েছে। সেটা বোধ হয় ওই স্টেট চ্যাম্পিয়ন খেলার সময় কোনো একটা কম্পিটিশনে তোলা হয়েছিল। আচ্ছা নীলু, একটা কথা বলো তো, সেদিন যখন অবিনাশ তোমার এই ঘর থেকে বেরিয়ে যায় তখন তার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছিলে? মানে কোনো রাগ কিংবা অন্য কিছু? আর ওই পুলিশ অফিসার যে রয়েছে বিক্রম চক্রবর্তী, চিনেছ তো? তোমাদের পাশের বাড়িতেই থাকে, তার সাথে অবিনাশকে কোনো কথা বলতে দেখেছিলে? বিক্রম স্যারের সাথে আমি অবিনাশ দুজনেই কথা বলতাম। অবিনাশ মাঝে মাঝে বিকেলের দিকে এলে বিক্রম স্যারের কাছে আমরা যেতাম। তিনি নিজেও দাবা খেলতে খুব ভালোবাসতেন। আজ পর্যন্ত আমি যাদের সঙ্গে দাবা খেলেছি তাদের সঙ্গে খুব একটা হারিনি, কিন্তু বিক্রম স্যারের সঙ্গে দাবা খেলার সময় মনে হতো যে কোনো সময় আমি হেরে যেতে পারি। কথাটা বলার সময় নীলুর মুখে একটা আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। মুহূর্তের জন্য তারপরে সে ব্যাপারটা সামলে নিয়ে বলল, গতকাল রাতে কি হয়েছিল সে ব্যাপারে আমি কিছু জানি না। এখান থেকে অবিনাশ বেরিয়ে যাওয়ার পর আমি নিজের ঘরেই অনেকক্ষণ বসেছিলাম। তোমাদের বিক্রম স্যার যে খুন হয়েছে সে কথাটা কখন জানতে পারলে? আর কাজটা যে অবিনাশ করেছে সেটা? অনেকক্ষণ পরে মা এসে বলল বাইরে কিছু একটা হয়েছে। তখন মায়ের সঙ্গে বাইরে যেতেই দেখতে পেলাম বিক্রম স্যার রাস্তায় পড়ে আছে। পাশের ওই যে বিনয় কাকাদের বাড়ির থেকে শুনলাম ওরা নাকি অবিনাশকে পালাতে দেখেছে। নীলুর কথাগুলো কেমন যেন এলোমেলো মনে হলো। বুঝতে পারলাম গোটা ব্যাপারটাই সে ভীষণ ভেঙে পড়েছে। বোধহয় বাইরে সেটা না দেখালেও ভেতরে ভেতরে ব্যাপারটা কাজ করছে। তাই বেশিক্ষণ তাকে জিজ্ঞাসা করলাম না। সেখান থেকে বেরিয়ে এলাম। তবে বেরিয়ে আসার আগে নীলু একটা অদ্ভুত কথা বলল। বিক্রম স্যারের সাথে আর কখনো দাবা খেলা হবে না। দেখলাম স্যার এবার আমার কাছে জিতেই গেল। কথাটা নীলু নিজের মনে বললেও আমার কানে এসেছিল। বেরিয়ে এসে নীলুর বাবা আর মায়ের সঙ্গে সামান্য কথা বলে চলে এলাম। বাড়িতে ফিরে আবার কিছুক্ষণ সব্যসাচীর সঙ্গে কথা হলো। সমস্ত কথা শুনে সব্যসাচী বলল, প্রথম কথা হলো, একজন রিটায়ার্ড পুলিশ অফিসার সবসময় সচেতন থাকবে। তাই দোতলার ব্যালকনিতে তিনি এমন কাউকে উঠতে দেবেন না যে তাকে খুন করতে পারে। ওই সময়ে জায়গাটা যে শুনশান থাকবে সেটাই স্বাভাবিক, কারণ ওই রাস্তাটা প্রত্যেকটা বাড়ির পিছন দিক। ওই বাড়িটার সামনের দিক হলেও একতলায় কেউ ছিল না, মানে অপরাধী জানতো যে সেদিন আশেপাশে তাকে দেখার মতন কেউ নেই। কিন্তু অপরাধী যদি অন্য কেউ হয় তাহলে তার সঙ্গে অবিনাশের সম্পর্ক কি? অবিনাশ যদি 10টা নাগাদ ওখান থেকে বেরিয়ে আসে, যাবার সময় অপর দিকে দেখতে পায়, কিংবা... কথা বলতে গিয়ে চুপ করে গেলাম। অপর প্রান্তে সব্যসাচীর সামান্য হাসির শব্দ শোনা গেল। সব্যসাচী বলল, অপরাধী ওই সময় দোতলার ব্যালকনিতে ছিল, এবং দোতলার ব্যালকনি থেকে যখন এই বিক্রম চক্রবর্তীকে ধাক্কা দেওয়া হয় তখন কোনোভাবে অবিনাশ সেখান থেকে ফিরছিল। মৃতদেহটা রাস্তায় এসে পড়তেই সে ভয় পেয়ে যায়। সেই সময় বিনয়বাবু জানালা খুলে অবিনাশকে দেখতে পায়। যতদূর মনে হয় কি হয়েছে সেটা দেখার জন্যই রাস্তার মোড়ের কাছে গিয়ে পেছনের দিকে ঘুরেছিল সে।
আরে সেটাই যদি হয় তাহলে অবিনাশ আমাদের কাছে সত্যি কথা বলছে না কেন? অবিনাশ বলছে না কেন সে কাজটা করতে পারে না? তাছাড়া অবিনাশ আর এই নীলু দুজনের সঙ্গে বিক্রম চক্রবর্তীর ভালো সম্পর্ক ছিল, ওরা মাঝে মাঝে ওখানে যেত। তাছাড়া এই বিক্রম চক্রবর্তী আবার দাবা খেলতে খুব ভালোবাসত, এই নীলু আর অবিনাশের মতো। কথাটা বলতে বলতে কি আরও একটা কথা মনে পড়তেই বললাম, ও আরও একটা কথা, মিস্টার হালদার তখন বলতে ভুলে গিয়েছিলেন ব্যাপারটা। অন্য কেউ খেয়াল করেনি বিক্রম চক্রবর্তীর মৃতদেহ যেখানে পড়েছিল তার আশেপাশে বেশ কয়েকটা দাবার গুটি পড়েছিল। এমনকি পুলিশ যখন দোতলায় গিয়েছিল তখন সেখানে টেবিলের এক পাশে পড়ে থাকা একটা দাবার বোর্ড ছিল। বোধহয় দাবার বোর্ডটা কোনোভাবে উল্টে গিয়েছিল, কয়েকটা গুটি নিচে, কয়েকটা গুটি উপরেও পড়েছিল। এক মিনিট, কার কাছে কি কি পাওয়া গিয়েছিল? হ্যাঁ, উপরের ব্যালকনির কাছে দুটো বসার চেয়ার, একটা টেবিল আর দুটি দাবার। এই জন্যেই তোকে আমি বলি তুই সমস্ত কিছুই দেখিস, সমস্ত কিছুই শুনিস, অথচ সমস্ত কিছুকে ভালো করে অ্যানালাইসিস করিস না। আরে যদি দাবা খেলার সময় বিক্রম চক্রবর্তীর উপরে কেউ আক্রমণ করে থাকে, তার মানে তার সামনে কেউ ছিল, তার উল্টো দিকের চেয়ারে কেউ বসেছিল। ভদ্রলোককে যদি একা একা দাবা খেলার হতো তাহলে তো তিনি ঘরেই খেলতে পারতেন। এই সময় শহরে গরম খুব একটা বেশি নেই, যদি থাকতো তাহলে বিনয়বাবু দরজা জানলা বন্ধ করে ঘরে বসে টিভি দেখতেন না। বলা যায় একটু ঠান্ডাই পড়েছে। এমন ঠান্ডার সময় রাত 10টায় যদি কেউ ব্যালকনির কাছে বসে দাবা খেলছে, তার মানে তার উল্টো দিকে কেউ বসেছিল, ডেফিনেটলি বসেছিল। সঙ্গে সঙ্গে আমারও কেমন মাথার মধ্যে একটা কাঁটা গেঁথে গেল। সত্যিই তো, দুটো চেয়ার যখন ছিল তার মানে দুজন বসেছিল, কারণ ব্যালকনিতে আশেপাশে আর কিছু ছিল না। চেয়ার দুটো যে ঘর থেকে নিয়ে আসা হয়েছে সে কথা মিস্টার হালদার আমায় বলেছিলেন। বললাম, তার মানে তুই বলতে চাইছিস যে সময় বিক্রমবাবুর মৃতদেহটা নিচে পড়ে যায় সেই সময় ব্যালকনিতে আরেকজন ছিল? এক্স্যাক্টলি। সেই সময় বিনয়বাবু জানালাটা খুলে শুধুমাত্র রাস্তার দিকে তাকিয়েছিলেন এবং ছুটতে থাকা পায়ের শব্দ শুনে অবিনাশকে দেখতে পেয়েছিলেন। তিনি যদি ব্যালকনির দিকে তাকাতেন তাহলে হয়তো অন্য কাউকে দেখতে পেতেন, কিন্তু ব্যালকনিতে যে ছিল সে কোথায় গেল? তাহলে ব্যালকনিতে কে ছিল সেটা আমরা জানবো কি করে? অবিনাশ তো কোনো কিছুই বলছে না। আমার তো এখন মনে হচ্ছে আমি 100% নিশ্চিত অবিনাশ অপরাধীকে চেনে। আচ্ছা, তুই নীলুর সঙ্গে কথা বলার সময় ও একটা কথা বলেছিল না? চলে আসার সময় নিজে নিজের মনেই বলেছিল, বিক্রম স্যারের সাথে আর কখনো দাবা খেলা হবে না। দেখলাম স্যার এবার আমার কাছে জিতেই গেল। কিন্তু তার আগে নীলু তোকে বলেছিল যে বিক্রম স্যারের সাথে দাবা খেলায় তাকে অসুবিধায় পড়তে হলেও সে কখনো পর্যন্ত হয়নি। তাহলে কখন হারলো? আমার মাথার ভেতরটা কেমন যেন ঘুরছিল। সব্যসাচীর কথা, অবিনাশের চুপ করে থাকার কথা, নীলুর এলোমেলোভাবে বলা কথা, সমস্ত কিছু মিলিয়ে কেমন যেন একটা আমি আশার আলো দেখতে পাচ্ছিলাম। সব্যসাচী তখনও বলে চলেছে, ওই অবিনাশকে ভালো করে জিজ্ঞাসা করতে হবে। তাকে এমনভাবে কথাগুলো জিজ্ঞাসা কর যাতে সে মনে করে অপরাধী যে সে বাইরে এসে পড়লেও তার কোনো শাস্তি হবে না। এমনভাবে তাকে জিজ্ঞাসা করলে সে সমস্ত কিছু সত্যি কথা বলবে। তার আগে পর্যন্ত সে কাউকে বাঁচাতে চাইছে। সব্যসাচীর সঙ্গে সেদিন আর কথা হলো না। গোটা রাত বিছানায় এপাশ ওপাশ করে কাটালাম। মাথার ভিতর অনেকগুলো সম্ভাবনা বারবার দেখা দিচ্ছিল। আর তারপরে হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। নীলুদের বাড়ির পেছনের ছাদের দিক থেকে বিক্রম চক্রবর্তীর বাড়ির ব্যালকনির ছাদের কাছে যাওয়াটা খুব সহজ। দুটো বিল্ডিং এতটাই পাশাপাশি যে ব্যালকনির কাছে দাঁড়ালেই একটা চেয়ারের উপর দাঁড়িয়ে ওপারে ঝাঁপ দিলেই চলে যাওয়া যাবে। মাথার ভিতর সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত সম্ভাবনা খেলে গেল। আর মনে মনে স্থির করলাম অবিনাশকে কাল সকালে মুখ খোলাতেই হবে। কতবার বলবো আমি খুন করেছি, আমি খুন করেছি ওই বিক্রম স্যারকে।
আমি দোতলার ব্যালকনি থেকে ধাক্কা দিয়ে ওনাকে নিচে ফেলে দিয়েছিলাম। অবিনাশ, তোর সামান্য কোথাও একটা ভুল হচ্ছে। বিনয়বাবু নিচে কিছু একটা পড়ে যাওয়ার শব্দটা শুনে কিন্তু তখনই দরজা খুলেছিলেন, আর জানলা খুলেই তিনি দেখতে পেয়েছিলেন নিচে কেউ একটা পড়ে আছে, এবং তারপর তুই ছুটতে ছুটতে ততক্ষণে রাস্তার বাঁকের কাছে পৌঁছে গেছিস। তুই যদি দোতলার ব্যালকনির কাছ থেকে বিক্রমবাবুকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলিস, তাহলে বিক্রমবাবু নিচে পড়ার সঙ্গে সঙ্গে তোর তো রাস্তার কাছে আসার কথা নয়। এমন একটা ঘটনা ঘটে যাওয়ার সময় তোর দোতলার ব্যালকনির কাছে থাকার কথা। তারপর সেখান থেকে সিঁড়ি দিয়ে নিচে আস্তে আস্তে বিনয়বাবু তোকে তাহলে সিঁড়ির কাছেই দেখতে পেত। আমার কথায় অবিনাশ কেমন একটা যেন চমকে তাকালো আমার দিকে। থানাতে মিস্টার হালদার ছাড়াও মুকুন্দ কাকা, এমনকি আরও 2জন কনস্টেবল রয়েছে। একটা চেয়ারে অবিনাশকে আজকে বসানো হয়েছে। আমি বললাম, সত্যি করে বল, যদি সত্যি কথা বলিস তাহলে অপরাধটা যেই করে থাকুক না কেন তার শাস্তি যাতে কম হয় তার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ, যদি ব্যাপারটা অ্যাক্সিডেন্টও হয়, হতেই পারে বিক্রমবাবু নিজেই হয়তো ওপর থেকে পড়ে গেছেন, কিংবা অসাবধানতাবশত কারো ধাক্কা লেগে তিনি ওপর থেকে নিচে পড়ে গিয়েছেন। তাহলে তো সেটা সরাসরি খুন নয়, অনিচ্ছাকৃত। তখন সেক্ষেত্রে শাস্তি কম হবে, কিন্তু সেখানেও তো অবিনাশকে কথা বলতে হবে। অবিনাশ তাও চুপ করে আছে দেখে মুকুন্দ কাকা এবার সবার সামনে এগিয়ে এলো। অবিনাশের হাতটা ধরে কাঁধের উপরে হাত রেখে বলল, ওর যদি কিছু হয়ে যায় অবিনাশের, তাহলে আমি কি করে থাকবো বলতো? আমি জানি তুই কিছু করিসনি, তুই এমন কিছু করতে পারিস না। তুই কাউকে বাঁচাবার চেষ্টা করেছিস, কিন্তু কাউকে বাঁচাতে গিয়ে যদি তোর নিজের বিপদ হয় তাহলে তাতে আর লাভ কি হলো? অবিনাশ তবুও শক্ত মুখে তাকিয়ে রয়েছে মুকুন্দবাবুর দিকে। এমন সময় থানায় প্রায় হন্তদন্ত হয়ে এসে ঢুকলেন বিপিন চক্রবর্তী। তিনি আমার দিকে এগিয়ে এসে বললেন, কোথাও একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। আমার ছেলে বলছে ওই বিক্রমবাবুকে আসলে সেই খুন করেছে। অবিনাশ কোনো কিছু করেনি। আমার ছেলেকে আমি নিয়ে এসেছি। আপনি যদি একটু বাইরে আসেন। আমরা বাইরে বেরিয়ে গেলাম। গাড়িতে বিপিনবাবুর স্ত্রী এবং পিছনে বসে রয়েছে নীলাঞ্জন চক্রবর্তী। আমাদের দেখে সে গাড়ি থেকে নেমে এলো। এই প্রথমবার নীলুকে হাঁটতে দেখলাম, আর দেখলাম তার পায়ের সামান্য সমস্যা রয়েছে। এগিয়ে এলো আমাদের দিকে। তারপর থানার কাছে রাখা অবিনাশের পাশের চেয়ারটায় বসে অবিনাশের দিকে তাকিয়ে বলল, কেন এসব করছিস বলতো? তোকে তো আমি তখনই বলেছিলাম যে ভুলটা আমি করেছি, তার শাস্তি আমার হবে, কিন্তু তুই কেন? আমি জানি নীলু, ওই কম্পিটিশনে তোর হারার পর থেকে তুই কতটা মনের ভেতর থেকে ভেঙে পড়েছিলি। তাই বিক্রম স্যারের কাছে যখন তুই হেরে যাচ্ছিলি, তখন তুই আসলে বিক্রম স্যারকে নেওয়ার ধাক্কা দিয়ে দাবার শখটা ফেলে দিতে চেয়েছিলি। কিন্তু বিক্রম স্যার ব্যালকনির একদম পাশের দিকে একটা হাত রেখে এমনভাবে বসেছিল যে ধাক্কাটা লাগার সঙ্গে সঙ্গে ওই ছোট ব্যালকনি পেরিয়ে তিনি নিচে পড়ে যান। তাহলে কেন নিজে নামে সবকিছু নিয়ে নিলি? কেন আমার কথা বললি না? তোর কিছু হয়ে যাক সেটা আমি চাই না নীলু। আমি জানি তুই ইচ্ছে করে এটা করিসনি। তাছাড়া তোর যদি কিছু হয়ে যেত তাহলে তো তোর বাবা মা, তোর যখন অ্যাক্সিডেন্ট হয় তখন আমি তোর বাবাকে দেখেছিলাম। সমস্ত ব্যাপারটা যেন পরিষ্কার হয়ে গেল। মিস্টার হালদারের দিকে তাকিয়ে বললাম, কালই আমি সন্দেহ করেছিলাম। সব্যসাচী আমায় যখন কথাটা বলল তখনই আমার কেমন যেন মনে হয়েছিল, ঠিকই তো, মৃতদেহটা ব্যালকনি থেকে নিচে পড়েছে, কিন্তু উপর থেকে যদি অবিনাশ ধাক্কা দিয়ে থাকে তাহলে অত অল্প সময়ের মধ্যে সে ব্যালকনির নিচে নামতে পারবে না। এমনকি বিপিনবাবু স্বীকার করেছিলেন, তিনি জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলেও ব্যালকনির দিকে তাকিয়ে দেখেননি। আমার মনে হয় নীলু ব্যালকনিতে ছিল। মা তখন রান্না করছিল। আমরা মাঝে মাঝেই দোতলার ব্যালকনি টপকে ওপাশে বিক্রম স্যারের কাছে চলে যেতাম। তারপর তার সঙ্গে দাবা খেলতাম। আমি দাবা খেলছিলাম, অবিনাশ অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। ওর দেরি হয়ে যাচ্ছে বলে ও সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছিল। দাবা খেলা শুরু করার আগেই বিক্রম স্যার বলেছিল আজ আমায় হারাবে, কিন্তু
কিন্তু আমিও বলেছিলাম আমায় হারাতে পারবেন না। কিন্তু যখন দেখলাম আমি প্রায় হেরে যাচ্ছি, সেই সময় বোধহয় অবিনাশ আমার সামনে থাকবে না বলেই তাড়াতাড়ি নেমে এগিয়ে যায়। আমি দাবার ছকটা উল্টে দেওয়ার জন্য টেবিলের কাছে একটা ধাক্কা দিলাম। ধাক্কাটা গিয়ে লাগলো বিক্রম স্যারের চেয়ারে। হেলান দিয়ে নিচের দিকে ঝুঁকে অবিনাশকে কিছু একটা বলতে চাচ্ছিলেন, আর তখনই বিক্রম স্যার ওই ধাক্কায় ব্যালকনি থেকে নিচে পড়ে যান। আমি তাকে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু নিচ থেকে অবিনাশ সব কিছু দেখেছিল। অবিনাশ তখনই আমায় এখান থেকে পালিয়ে যেতে বলে। আমি ভয় পেয়ে সেখান থেকে তাড়াতাড়ি পালিয়ে আসি। অবিনাশও ছুটে পালায়, কিন্তু ততক্ষণে পাশের বাড়ি থেকে কেউ একজন অবিনাশকে দেখে ফেলে। নীলু সমস্ত কথা বলে মাথা নিচু করে রইল। তার চোখে জল অবিনাশের চোখে জল হয়ে এসেছে। মিস্টার হালদার অবাক হয়েছিলেন, কি করবেন বুঝতে পারছিলেন না। দেখুন, আইন অনুযায়ী খুনটা অনিচ্ছাকৃত। নীলু সমস্ত কথাটাই স্বীকার করেছে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কিন্তু নীলুর কথাটাই যে সত্যি সেটা মিলে যাচ্ছে। এবার কেসটা আদালতে আপনাকে তুলতেই হবে, তারপর দেখা যাক। তবে আমি আর কিছু বললাম না, আমার কাজ শেষ। তাই আমি থানা থেকে বেরিয়ে এলাম। মুকুন্দ কাকা, নীলু, বিপিনবাবু এবং তার স্ত্রী সকলেই থানাতে রইলেন। আমার কাজ শেষ হয়ে গেছে। এবার কি হবে না হবে তা জেনে আমার কিছু করার নেই। অবিনাশকে আজকে নির্দোষ প্রমাণ করার ছিল, সেটা হয়ে গেছে। আমি বাইরে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে সব্যসাচীকে ফোন করলাম, তাকে খবরটা দিতে হবে। তারপর অপেক্ষা করতে হবে মুকুন্দ কাকার জন্য। কেসটা আদালতে উঠলে সে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সেটাও তো তাকে জানানো দরকার। মনে মনে ভাবলাম, সব্যসাচী আসল কথা না বললে সত্যিই সন্দেহটা নীলুর দিকে আমার কখনোই যেত না। সব্যসাচী শহরে নেই, অথচ বাইরে থেকেও ঠিক কেসের আসল সূত্রটা আমায় ধরিয়ে দিল। এতক্ষণ শুনছিলেন সুলেখক সুকান্ত দাসের কলমে দাবার জালেমাত। গল্পের নাট্যরূপ প্রদানে পম্পা, আবহ সঙ্গীত ও সাউন্ড এফেক্টসে রয়েছে অতনু, প্রচ্ছদ নির্মাণে পিয়ালি। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন হন্টেড হিস্ট্রিজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনস অন করে দিন, যাতে আমাদের যে কোনো গল্পের আপডেট সবার আগে পৌঁছায় আপনার কাছে।